স্বাগত চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজন ইসলামী ব্যাংক পিএলসি ইনসাইডে। আপনাদের সাথে আছি ইমদাদ হক। নিম্নমানের ইলেকট্রিক পাইপ বদলে কিনুন ভিগো ইলেকট্রিক পাইপ অ্যান্ড ফিটিংস। বৈদ্যুতিক তারকে রাখে সুরক্ষিত। গেল কয়েকদিন ধরে দেশে মারাত্মকভাবে জ্বালানি সংকট দেখা দিয়েছে, যার প্রভাব পড়ছে জনজীবনে। এর ফলে কারখানায় উৎপাদন নেমে গেছে অর্ধেকে। সরকারের কি করা উচিত, আমাদের পরিকল্পনা কি বলছে, এসব বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সাথে আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিক অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসের লিড এনার্জি স্পেশালিস্ট শফিকুল আলম। স্বাগত আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। বলছিলাম যে সাম্প্রতিক আমরা যে চিত্রটা দেখছি, ভয়াবহ একটা চিত্র, যার প্রভাব জনজীবন থেকে শুরু করে সর্বক্ষেত্রে। আপনি আপনার অবজারভেশন থেকে কি দেখছেন, আসলে এটার সংকট কারণটা কি আর সমাধানই বা কি হতে পারে? পুরো জ্বালানি ব্যবস্থা যেটা, এটা অত্যন্ত আমদানি নির্ভর। আমাদের নিজস্ব গ্যাস ছিল, উৎপাদন হচ্ছিল, কিন্তু এটা গত এক দশকে উৎপাদন কমে গেছে। আমাদের এলএনজির উপর আমদানি নির্ভরশীলতা বেড়েছে। সেই সাথে অন্যান্য যে জ্বালানিগুলো রয়েছে, প্রাথমিক জ্বালানি, সেটাও আমরা আমদানি করছি, সাথে আমরা বিদ্যুৎও আমদানি করছি। ওভারঅল যদি আমাদের জ্বালানি খাতের বিষয় বিবেচনায় নিই, তাহলে আমরা 65% উপর আমদানির উপর নির্ভর করছি। এ কারণে কয়েকটা বিষয় সামনে চলে আসছে। একটি হচ্ছে স্বাভাবিক অবস্থায় ডলার, সাফিসিয়েন্ট ডলার যদি না থাকে তখন আমরা আমদানি করতে পারি না, সেটার প্রভাব পড়ে সব খাতে। আবার যখন আন্তর্জাতিক বাজারে কোনো ডিসরাপশন তৈরি হয়, যেমন মধ্যপ্রাচ্যে এখন যে সংকট চলছে, এর আগে ইউক্রেন রাশিয়া ক্রাইসিস ছিল, এ ধরনের যখন পরিস্থিতি তৈরি হয়, তখন জীবাশ্ম জ্বালানির মূল্য বেড়ে যায়। তখন আমাদের মতো যারা প্রাইস সেন্সিটিভ কান্ট্রি, তাদের জন্য আমদানি করা কঠিন হয়ে যায়। তখনও সেটার নকন ইফেক্ট পড়ে যায় সব সেক্টরের উপর। আবার সম্প্রতি যে ঘটনাটা ঘটেছে, অলরেডি আমাদের লোকাল গ্যাসের প্রোডাকশন এবং যে এলএনজি দিয়ে আমরা যে চাহিদা মেটাচ্ছিলাম, সেটা চাহিদার তুলনায় অনেক কম। অলরেডি 1500 থেকে 2000 MMCFDর একটা গ্যাপ ছিল। সে জায়গায় টেকনিক্যাল ফল্টের কারণে একটা এফএসআরও কাজ করতে না পারায় সাপ্লাই আরও কমে গেছে, আরও 500 MMCFDর বেশি কমে গেছে। ফলে সব খাতেই এটা আমরা দেখতে পাচ্ছি, বাসাবাড়িতেও যেমন দেখতে পাচ্ছি, কারখানাগুলোতে বারবার এটা আসছে। সো ওভারঅল আমাদের যে পরিস্থিতি, সেটা হচ্ছে যে এই মাত্রাতিরিক্ত আমদানি নির্ভরতা এবং উচ্চ মূল্য, সাথে আমাদের আবার সাবসিডির বিষয়টিও আছে। সেই সাথে আমরা আবার নবায়নযোগ্য জ্বালানিতেও খুব বেশি সফলতা এখন পর্যন্ত মুখ দেখিনি। আমাদের দুর্বলতা কোথায়? নীতিগত দুর্বলতা, নাকি আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাব? কোন দিকে যাচ্ছি আমরা? দেখুন, আমাদের একটা পর্যায়ে তো আমাদের নিজস্ব গ্যাসের সাফিসিয়েন্ট প্রোডাকশন ছিল 2012, 13, 14 সালের কথা যদি বিবেচনায় নিই। তো পরবর্তীতে একটা প্রাক্কলন হয়েছে যে আমাদের যদি আমরা সাফিসিয়েন্ট গ্যাস না পাই, তাহলে এটা 2030-35-এর দিকে গিয়ে শূন্যের কাছাকাছি নেমে আসবে। তখন আমরা এলএনজি আমদানির দিকে মনোযোগ দিলাম। তো সেই পরিস্থিতিতে সেটা না করে বরং আমাদের নিজস্ব গ্যাস উত্তোলনে সর্বোচ্চ চেষ্টা যদি করা হতো, সেটা হয়তো একটা পজিটিভ দিক হিসেবে কাজ করতো এবং আজকের এই পরিস্থিতি হয়তো ভিন্ন হতো। আর আরেকটি বিষয়, সেটা নবায়নযোগ্য জ্বালানি যেটা বলছি, সেটা পটেনশিয়াল আছে, প্রয়োজনও আছে, কিন্তু আমাদের সফলতা যেটা, সেটা আমরা সাফিসিয়েন্ট পাইনি, যে কারণে সব কিছু মিলিয়েই এটা একটা আজকের পরিস্থিতি তৈরি হয়েছে। অবশ্যই নীতিগত বিষয় আছে, সেখানে একটা অ্যাজাম্পশন হয়তো ছিল, যেটা বাইরে থেকে বোঝা যায়। আমাদের তো ইকোনমিক গ্রোথ ভালো ছিল, একটা পর্যায়ে সিগনিফিকেন্ট ইকোনমিক গ্রোথ হচ্ছিল বছরের পর বছর। সে জায়গায় হয়তো একটা অ্যাজাম্পশন কাজ করেছে যে আমাদের ইকোনমিক গ্রোথ হচ্ছে, আমাদের সাফিসিয়েন্ট ডলার থাকবে, আমদানি করতে সমস্যা হবে না, সেটাও হয়তো একটা অ্যাজাম্পশন ছিল। আর আরেকটি বিষয় হচ্ছে যে কোভিড আসলো, এই ধরনের প্যারামিটার তো আমরা প্রেডিকশনে অনেক সময় বা প্রজেকশনে রাখি না। তারপর অল অন এ সাডেন কোভিড যাওয়ার পরেই ইউক্রেন রাশিয়া ক্রাইসিস হলো, এই ধরনের পরিস্থিতি তৈরি হবে, সেটাও কোনো অ্যাজাম্পশনে হয়তো ছিল না। তো সেই সব কিছু মিলিয়েই আমরা একটা খারাপ পরিস্থিতির ভিতরে পড়ে গেছি। কিন্তু আমাদের তো নিজস্ব কূপ রয়েছে, যেখানে মাটির নিচে গ্যাসের বহুত একটা সম্ভাবনা রয়েছে। আমরা কি সেই সম্ভাবনা কাজে লাগাচ্ছি, নাকি হচ্ছে আমদানি নির্ভরতায় মনোযোগ বেশি দিচ্ছি? আমদানি নির্ভরতার উপর একটা সহজ সলিউশন, কারণ যেহেতু এটার জন্য আমাদের এত পরিশ্রম করতে হচ্ছে না, সেটা একটা জায়গা। আরেকটি বিষয় হচ্ছে যে বিনিয়োগটা ইনসাফিসিয়েন্ট ছিল, বাপেক্সের সক্ষমতা, এটা বারবারই আসে আলোচনায়, তাদের কতটুকু সক্ষমতা আছে ওভারঅল যে গোলগুলো আমরা নিচ্ছি সেটা অ্যাচিভ করার জন্য, কিংবা তাদেরকে কতটুকু বাজেটারি অ্যালোকেশন দেওয়া হচ্ছে। কারণ বাজেটারি অ্যালোকেশনে যদি আমরা গত এক দশকের দেখি, সবসময় বিদ্যুৎ খাতকে প্রায়োরিটাইজ করা হয়েছে, জ্বালানি খাতে খুবই অল্প ছিল, যেটা ইনসাফিসিয়েন্ট বলা চলে। তো সব কিছু মিলিয়েই আজকের এই পরিস্থিতি। আমাদের নিজস্ব কূপের অনুসন্ধান, এটার সম্ভাবনা কেমন, আর এখানে চ্যালেঞ্জ কি? এখানে সম্ভাবনা আছে, যেটা বিশেষজ্ঞরাও বলছেন, যথেষ্ট সম্ভাবনা আছে। আমাদের এর জন্য যথেষ্ট বিনিয়োগ করতে হবে। এটা বিষয়টা হচ্ছে এমন যে আমাদের সিগনিফিক্যান্ট ড্রিলিং করতে হবে, আমরা তো সেটা করছি না। এর আগে অনেক ক্ষেত্রেই দেখা গেছে প্রতি 3টা ড্রিলিংয়ে আমরা একটা সফলতা পাই,
তো সেটা বিবেচনায় নিলেও আমাদের এটার পিছনে ইনভেস্ট করতে হবে এবং সাফিসিয়েন্ট বাজেটের অ্যালোকেশন লাগবে। সেটা আমরা দেখিনি, বাট এই বাজেটেও আমাদের এক্সপেকটেশন ছিল হয়তো সেটা বাড়বে, কিন্তু যেটা আমরা ভিতর থেকে জানতে পেরেছি বা এক্সটার্নাল সোর্স সেটা বলছে যে ডিপার্টমেন্টাল যে বাজেট আছে সেখান থেকে হয়তো তারা ইনভেস্ট করবে। কিন্তু আমার যেটা কথা সেটা হচ্ছে যেটা দ্রুত করতে হবে, কারণ সময় ফুরিয়ে যাচ্ছে। আমাদের গ্যাসের লোকাল প্রোডাকশন যদি আরও কমে যায় এবং তখন আমরা আসলে ইন্ডাস্ট্রি গ্যাসের উপর নির্ভরশীল, ক্যাপটিভ জেনারেটরও নির্ভরশীল, বাসাবাড়িতেও সিগনিফিক্যান্ট গ্যাস ব্যবহার হয়, কমার্শিয়াল সেক্টর, বিদ্যুৎ খাত। তো আমরা আসলে কিভাবে এটাকে ম্যানেজ করব যদি আমরা এটা এক্সপিডাইট না করি। কিন্তু গ্যাসের ক্ষেত্রে যদি বলি যে কূপ খননের বিষয়টা, আমরা যদি এডিপির চিত্র দেখি তাহলে দেখি যে বাংলাদেশ সরকার যে প্রজেক্টটি গ্রহণ করে বাস্তবায়ন করতে চায় কোথাও না কোথাও থেকে ফান্ড চলে আসে। আমরা কি এই সেক্টরে তাহলে মনোযোগ কম দিলাম বলে আমরা কি পর্যাপ্ত পরিমাণে ফান্ড পাইনি, বিষয়টা এরকম নাকি আমাদের সমস্যাটা কোথায় আসলে? আসলে বেশ কিছু বিষয় আছে। তো একটা পর্যায়ে মানে কয়েক বছর আগের দিকে, এক দশক আগের দিকে যদি তাকাই, তখন বিদ্যুতের যথেষ্ট ক্রাইসিস ছিল। তো মনোযোগটা আসলে ওয়ান ডাইমেনশনাল হয়ে গিয়েছিল যে আমাদের বিদ্যুতের সক্ষমতা বাড়াতে হবে, কারণ 2009-10 সালের দিকে তো আমাদের চাহিদার তুলনায় ইনস্টল ক্যাপাসিটি সিগনিফিকেন্টলি কম ছিল। তো ওদিকে মনোযোগ দিতে গিয়ে, এবং আরেকটা বিষয় যেটা ইকোনমিক গ্রোথ, এই ড্রাইভার যেহেতু ছিল, একটা অ্যাজাম্পশন হয়তো ছিল যে আমরা সাফিসিয়েন্ট জ্বালানি আমদানি করেও এটা চালাতে পারবো যদি সমস্যা হয়। তো সেই জায়গায় আমার মনে হয় দুর্বলতা ছিল। সেই গ্যাসের ব্যবহার, পর্যাপ্ত ব্যবহারের বিষয়ে আপনি কি বলবেন? আমরা দেখি যে পানি গরম করা, ডিম সিদ্ধ করা, পানি কুলকুচি করার মতো গরম পানির জন্য আমরা গ্যাস ব্যবহার করি। এটা কি আসলে যথার্থ ব্যবহার? এটা এক দশক দেড় দশক আগে ছিল, খুব সিগনিফিকেন্ট বলা যায়। বাসাবাড়িতে চুলা জ্বালিয়ে রাখা হতো, কাপড় শুকানো হতো, কিন্তু এগুলো কমে গেছে, কারণ এখন তো বাসাবাড়িতে গ্যাসের প্রেশার থাকে না। গত কয়েক বছরে এটা ওরকম নেই। ইন্ডাস্ট্রিগুলোতেও একসময় অত্যন্ত সস্তা গ্যাস ছিল, তখন সেটা ইনএফিশিয়েন্ট ইউটিলাইজেশন হতো। এখন এফিসিয়েন্সি বেড়েছে, কারণ গ্যাসের দাম তো আগের মতো নেই। ইনফ্যাক্ট আমাদের কোনো জ্বালানি আর আগের মতো সস্তা নেই। সস্তা জ্বালানির যে রেজিমি বা যেই যুগ ছিল সেটা আর আমরা পাচ্ছি না, আর পাবও না সামনে কখনো। কাজে সব কিছু বিবেচনা আগের মতো অপচয় হয় না, কিন্তু তারপরেও ইন্ডাস্ট্রি যদি বলি বা বিভিন্ন ডিমান্ড সাইডের যে সেক্টরগুলো আছে সেখানে দক্ষ ব্যবহার এবং অভ্যাসগত পরিবর্তন, বিহেভিয়ারাল চেঞ্জ যেটা, সেগুলো মাধ্যমে সাশ্রয়ের যথেষ্ট সুযোগ আছে। ভোলার গ্যাসের যথাযথ ব্যবহার বিষয়ে আপনার পরামর্শ কি? দেখুন, এই ধরনের পরিস্থিতিতে পাইপলাইনের যেটা বিষয়টা আছে সেটা তো অত্যন্ত এক্সপেন্সিভ। তো এই ধরনের পরিস্থিতিতে কাছাকাছি যদি ব্যবহার করা যায় সেটা সবচেয়ে ভালো। সো সেটা আমাদের মনে হয় দেখা উচিত যে আমরা ওখানে কিভাবে ব্যবহার করতে পারি। গত কয়েক বছর আগে সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে বাসাবাড়িতে আবাসিক গ্যাস সংযোগ দেবে না। এই সরকার এসে নতুন করে যে সিদ্ধান্ত নিল, এটা অভ্যন্তরীণ একটা সিদ্ধান্ত, প্রক্রিয়াধীন রয়েছে। আমরা গণমাধ্যম কর্মী হিসেবে জানি যে ভোলার গ্যাস ঢাকায় না নিয়ে এসে ওইদিকে খুলনা, যশোর পর্যন্ত যাবে, যশোর থেকে কুষ্টিয়া হয়ে সিরাজগঞ্জ পর্যন্ত যাবে, এখানে আবাসিক সংযোগ দেওয়া হবে। আপনি মনে করেন গ্যাসের এই ব্যবহারটা যথার্থ হবে, যেখানে ঢাকা, আশুলিয়া, গাজীপুর, নারায়ণগঞ্জ এদিকে শিল্প কারখানায় পর্যাপ্ত গ্যাসের সংকট? ওখানকার গ্যাসটা রিজিওনালি ব্যবহার করতে পারলে ভালো। তবে বাসাবাড়ির যে বিষয়টা, সেটা এগেইন এটা তো আসলে কিছু পলিটিক্যাল বিষয় আছে এবং পপুলারিটি, বিভিন্ন নানান বিষয় আছে। তবে এখন যে পরিস্থিতি, আমার মনে হয় যে বাসাবাড়িতে গ্যাস দেওয়াটা এটা আসলে খুবই বরং এলপিজি ব্যবহার করছে লোকজন, সেটা আছে। প্লাস আরেকটা জায়গা, ফিউচারে কিন্তু ইলেকট্রিক কুক স্টোভের দিকে যাবে লোকজন। সো সেই দিকের বিষয়টাও বিবেচনায় নেওয়া উচিত, কারণ বিভিন্ন সময় যখন গ্যাসের ক্রাইসিস হয় লোকজন কিন্তু ইলেকট্রিক কুক স্টোভও কেনে। সো আমাদের কুকিংয়ের জন্য অ্যাটলিস্ট একটা প্রপার পরিকল্পনা দরকার। এই কুকিংয়ের যে চাহিদা, সেটার কতটুকু গভর্নমেন্ট গ্যাস, নিজস্ব গ্যাস দিয়ে মিট করতে পারবে, কতটুকু এলপিজি, তারপরে লোকজন কতগুলো মানে ইলেকট্রিক কুক স্টোভে যাবে, সেটার একটা পর্যাপ্ত পরিকল্পনা দরকার। কারণ প্রপার প্ল্যান যদি না হয় তাহলে কি হবে? দেখেন, এলপিজি যখন ক্রাইসিস হয়, সাডেনলি লোকজন ইলেকট্রিক কুক স্টোভ কিনতে শুরু করে দেয়। তো সাডেনলি যদি কয়েক মিলিয়ন কুক স্টোভ হয়ে যায় ইলেকট্রিক কুক স্টোভ, তাহলে কিন্তু আবার গ্রিডের বিদ্যুতের উপর যথেষ্ট চাপ পড়বে, এবং সেটা হবে কিন্তু অল্প সময়ের জন্য। তো সেটাও আমরা ম্যানেজ করতে পারবো কি না সেটা আমাদের দেখার বিষয়। কাজে এটার এমন একটা পরিকল্পনা দরকার যেটা গভর্নমেন্ট 2030 থেকে 40-50 এই সময়ের জিনিসটা আগেই প্রাক্কলন করতে পারবে। যে আন্তর্জাতিক বাজারে যদি অস্থিরতা তৈরি হয়, তাহলে এলএনজির ক্ষেত্রে বাংলাদেশের কী ধরনের নীতি কৌশল গ্রহণ করা উচিত? দেখুন, এলএনজি মার্কেট যেটা, সেটা অলওয়েজ ভোলাটাইল। আমরা হয়তো মাঝখানে একটা সময় যখন আমরা কেনা শুরু করেছি 18 সালের অগাস্টের দিক থেকে, সেই সময় হয়তো আমরা অবজার্ভ করিনি, বা 2015-16 যখন ডিসিশন নেওয়া হয় তখন অবজার্ভ করিনি। কিন্তু এই প্যান্ডেমিকের পরেই
যখন চাহিদা বাড়া শুরু করলো, পেন্ট আপ ডিমান্ড যেটা, সে সময় থেকে আমরা এর অস্থিরতাটা বোঝা শুরু করি। এবং ইউক্রেন রাশিয়া ক্রাইসিসের কারণে তো আপনি বুঝতেই পারছেন যে সিগনিফিকেন্টলি বেড়ে গিয়েছিল। কাজে এলএনজি দিয়ে আমাদের জ্বালানি এবং বিদ্যুৎ খাতের চাহিদা মেটানো বা ডিমান্ড সাইড যেগুলো আছে ইন্ডাস্ট্রি বা বিভিন্ন সেক্টর, তাদের চাহিদা মেটানো এটা অত্যন্ত কঠিন হয়ে যাবে। কারণ দেখুন, গতকালও যে এলএনজিটা অর্ডার করেছে সেটা $22 উপরে পার MMBTU। তার মানে এখন যে দাম ইন্ডাস্ট্রি দিচ্ছে তার চেয়ে এটা রিগ্যাসিফিকেশন ছাড়াই খরচ 50-60 টাকা বেশি। আর ভারিতগড় যদি চিন্তা করে তাহলে অনেক বেশি। এটা দিয়ে আমাদের ইকোনমি সার্ভাইভ করা বা সাস্টেইন করানো অত্যন্ত কঠিন হবে। একটা হতে পারে গভর্নমেন্ট যদি ফুল কস্ট পাস থ্রু করে দেয়, তো সেটা ইন্ডাস্ট্রিকে 70-80 টাকা পার কিউবিক মিটার কিনতে পারবে, সেটা কঠিন হবে। তারা ইন্টারন্যাশনাল মার্কেটে কম্পিট করতে পারবে না। পাওয়ার সেক্টরের ক্ষেত্রে কী হবে? পাওয়ার সেক্টরে 15 টাকা 15.5 টাকা পার ইউনিট গ্যাস দেওয়া হচ্ছে। এলএনজির যে দাম সেটা যদি দেওয়া হয়, বিদ্যুতের দাম বেড়ে যাবে, সেটা আমাদের জন্য অ্যাফোর্ড করা কঠিন হবে। এলএনজির উপর নির্ভরশীলতাটা বাড়ানোর আগে নিজস্ব গ্যাস এটা বাড়ানোর সর্বোচ্চ চেষ্টা করা উচিত আগামী 2-3-5 বছরে। সেই সাথে এই সময়টাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং ইলেকট্রিফিকেশন, যেমন ইলেকট্রিক ভেহিকেলের দিকে যাওয়া, সোলার ড্রিভেন চার্জিং স্টেশন, সোলার পাওয়ার চার্জিং স্টেশন, ইলেকট্রিক ভেহিকেল, এই সবগুলো বিষয় বিবেচনায় নিয়ে তারপরে অন্যদিকে যাওয়া উচিত। আদারওয়াইজ আমরা যদি সিগনিফিকেন্টলি এলএনজির উপর নির্ভরশীল হয়ে যাই, আমাদের সব খাতেই খরচ বেড়ে যাবে। সেটা নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ক্ষেত্রে সরকার বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে, বেসরকারি খাতও কেউ কেউ এগিয়ে আসছে, কিন্তু তা সত্ত্বেও কি কাঙ্ক্ষিত অগ্রগতি হচ্ছে? এখন যে সক্ষমতা সেটা হচ্ছে গ্রিডে আছে 860 মেগাওয়াট গ্রিড স্কেল রিনিউয়েবল এনার্জি, মোস্টলি সোলার, 60 মেগাওয়াট হচ্ছে আপনার উইন্ড, আর 230 মেগাওয়াট তো এটা অনেক দশক আগে করা হাইড্রো পাওয়ার, এটা হচ্ছে গ্রিডে 1089 মেগাওয়াট। অন্যদিকে শ্রেডার তথ্য অনুযায়ী রুপটপ সোলার আছে 426 বা 430 মেগাওয়াট। কিন্তু আমার বিভিন্ন ইন্ডাস্ট্রির সাথে কথা বলে যেটা আমি বুঝতে পারছি যে রুপটপ সোলার ক্যাপাসিটি আমাদের আগে এর চেয়ে অনেক বেড়েছে, এটা প্রায় 1000 মেগাওয়াট মতো হয়ে যাবে। দ্যাট মিনস যেটা রিপোর্টেড ক্যাপাসিটি আছে তার চেয়ে আমাদের আর একটু বেশি। কিন্তু আমরা যদি পার্শ্ববর্তী দেশ চিন্তা করি কিংবা সারা পৃথিবীতে গড় যেটা অ্যাভারেজ রিনিউয়েবল এনার্জি ব্যবহার সেটা চিন্তা করি, আমাদের এটা অত্যন্ত কম। এখন বিষয় হলো কেন আমরা আগাতে পারছি না। একটি জায়গা হচ্ছে যে দেখুন, এই ডিস্ট্রিবিউটেড যেটা রুপটপ সোলারের মতো ডিস্ট্রিবিউটেড রিনিউয়েবল এনার্জি যেটা, এটা কিন্তু দ্রুত বাড়ানো সম্ভব, অত্যন্ত দ্রুত। কিন্তু এই আমদানি শুল্কজনিত সমস্যা গত 4-5 বছর ধরে এই সেক্টরটাকে টেনে ধরে রেখেছে বলা চলে। এবার বাজেটে গভর্নমেন্ট চেষ্টা করেছে খরচ কমাতে, কিছু শুল্ক ওয়েভার দিয়েছে, কিন্তু মূল্য সংযোজন কর থাকায় এবং জটিলতা থাকায় দেখা যাচ্ছে যে এটা আমদানি শুল্ক বা সব মিলে শুল্ক এটা 17% পড়ে যাচ্ছে। আর গ্রামের যারা আছে ছোট ছোট প্রকল্প যারা করবে তাদের ক্ষেত্রে এই সুবিধা তারা পাবে না, যেহেতু ইপিসি কোম্পানি সেখানে গিয়ে প্রজেক্ট করবে না, কিংবা তাদের ওপেক্স মডেলে কন্ট্রাক্ট হবে না, এত ছোটো স্কেল কে করবে ওখানে গিয়ে, সে কারণে তারা সুবিধা পাবে না। এই জায়গাটা গভর্নমেন্টের বিবেচনায় নেওয়া উচিত, এটাকে সম্পূর্ণ শূন্য করে দেওয়া উচিত অ্যাটলিস্ট কয়েক বছরের জন্য, যাতে এটা দ্রুত এক্সপান্ড করে। আরেকটি জায়গা হচ্ছে যে জমির সংকট নিয়ে বারবার কথা হয়, কিন্তু তারপর সরকারি অনেক জায়গা আছে, সেই জায়গাগুলো ইয়ারমার্ক করে দেওয়া উচিত যে এই জায়গাগুলোতে আগামী 5 বছরের প্রকল্প হবে। এবং ইনফ্যাক্ট এটা করা উচিত এই জন্য গভর্নমেন্ট যে নতুন স্ট্র্যাটেজিক ডকুমেন্ট ডিজাইন করেছে, সেখানে 10,450 মেগাওয়াটের কথা বলছে নতুন সক্ষমতা, এবং সেখানে 4,500 মেগাওয়াট আসবে ইউটিলিটি স্কেল সোলার। এবং সেটা যদি করতে হয় তাহলে অবশ্যই প্রচুর জমি লাগবে, 12-13 হাজার একর জমি লাগবে। তো সেটা গভর্নমেন্টের নিজস্ব জায়গাগুলো আইডেন্টিফাই করা, প্লাস স্পেশাল ইকোনমিক জোনে যে স্কোপ আছে সেগুলো আইডেন্টিফাই করে দেওয়া উচিত। সাথে হচ্ছে পিপিপির মাধ্যমে গভর্নমেন্ট করবে এটা বলেছে, কিন্তু সেখানে আমরা অতীতের অভিজ্ঞতা যদি দেখি, পিপিপি প্রকল্প অত্যন্ত দীর্ঘ সূত্রিতে আটকে যায়, সেটা দূর করার ব্যবস্থা করা উচিত একটা স্পেসিফিক টাইম লাইন দিয়ে, এবং গভর্নমেন্টের যে নিয়ন্ত্রণ আছে সেটাকেও কিছুটা রিল্যাক্স করে দেওয়া যায় কিনা, সাথে প্রতিযোগিতাটা বাড়ানো যাতে খরচটা কমানো যায়। এই জিনিসগুলো আমার মনে হয় দেখা অত্যন্ত জরুরি। বিদ্যুৎ নিয়ে যদি কথা বলি, যে আমরা সাম্প্রতিক দেখলাম যে গেল কয়েক মাস ধরে অব্যাহত লোডশেডিং রাজধানী থেকে শুরু করে একদম তৃণমূল পর্যায়ে, এর মধ্যে গ্যাস সংকটে 45টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে উৎপাদন বন্ধ, তাহলে ভবিষ্যৎ কি? এখন তো যে অবস্থা আছে এটা অত্যন্ত খারাপ, পরিস্থিতি আরও খারাপ দিকেও টার্ন নিতে পারে যদি আমরা পর্যাপ্ত গ্যাস সরবরাহ না করতে পারি। এখন যেটা বলছিলাম যে আমাদের চেঞ্জগুলো করতে হবে, হ্যাঁ, নবায়নযোগ্য জ্বালানি বাড়াতে হবে, এবং রুপটপ সোলার যেটা একটা সিগনিফিক্যান্ট পটেনশিয়াল আছে, ইন্ডাস্ট্রিগুলো অনেক করেছে এবং আরও অনেক ইন্ডাস্ট্রি করার বাকি আছে, তাদের এটাকে দ্রুত করার জন্য এনকারেজ করতে হবে। স্প্রেডার এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, সে সাথে গভর্নমেন্টের শুল্ক যে ওয়েভার সেটা বলছিলাম সেটা যদি দেওয়া যায়, পাশাপাশি গ্রামে গঞ্জে যারা করবে ছোট ছোট প্রকল্প তাদের ক্ষেত্রে শুল্ক ওয়েভার ছাড়া তো তাদের জন্য এটা অত্যন্ত এক্সপেন্সিভ হয়ে যায়। জ্বালানির সার্বিক পরিস্থিতিতে কি দাম বৃদ্ধির শঙ্কা করেন? হ্যাঁ, গভর্নমেন্টকে করতে হতে পারে, এটা যথেষ্ট সম্ভাবনা আছে। কারণ দেখুন, মিডল ইস্ট ক্রাইসিসের পর
এলএনজির মূল্য কিন্তু গভর্নমেন্ট সমন্বয় করেনি, কিন্তু গত 3-4 মাস ধরেই গভর্নমেন্ট অত্যন্ত ব্যয়বহুল এলএনজি আমদানি করছে, কাজে সেটার একটা সম্ভাবনা আছে। আর একটি বিষয় হচ্ছে যে বিদ্যুৎ খাতে যে গ্যাস দিচ্ছে এটা তো অনেক দিন যাবতই সাপ্রেসড প্রাইস, অত্যন্ত কম প্রাইস, তো সেখানে অ্যাডজাস্টমেন্টের একটা প্রয়োজনীয়তা তো আছে। এই যে নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে বিনিয়োগ কাঙ্ক্ষিত মাত্রায় কি হচ্ছে? যদি না হয় তাহলে এর কারণ কি? যে শুল্কের কথা বললেন, এর বাইরে কি পাবলিক অ্যাওয়ারনেসটা জরুরি না? অবশ্যই অ্যাওয়ারনেস তো আছে, অ্যাওয়ারনেস ক্রিয়েটও হয়েছে, তারপরেও তাদেরকে এটাতে এনকারেজ করতে হবে। যারা রুফটপ সোলার করবে তাদেরকে মোটিভেট করতে হবে, হ্যাঁ, যাতে তারা দ্রুততার সাথে করে। যারা বিশেষ করে গ্রামের যারা করতে পারে বা ছোটো ইন্ডাস্ট্রি যারা আছে তারা হয়তো অনেক ডিটেলস চিন্তা করে না, পেব্যাক পিরিয়ড নিয়ে চিন্তা করে না, পার্টিকুলারলি ছোটো ছোটো ইন্ডাস্ট্রি যাদের কথা বলছি। ইনফ্যাক্ট তাদের ফাইন্যান্স পাইতে অনেক ক্ষেত্রে সমস্যা হয়, ব্যাংক লোন দিতে চায় না, কাজে এই বিষয়গুলোকে সহজ করতে হবে। আর বড় প্রকল্প অর্থাৎ ইউটিলিটি স্কেল প্রকল্প যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে বিনিয়োগে যে বিষয়টা একটা শঙ্কা তৈরি হয়েছিল, কারণ গত 1-1.5 বছর আগে প্রায় 37টার মতো প্রকল্প ক্যান্সেল করে দেওয়া হয়েছিল, যাতে ইনভেস্টরদের কনফিডেন্স কিছুটা এফেক্টেডও হয়েছে। তো সেটা যেন না হয় ভবিষ্যতে, পলিসি সার্টেইনটি এটা একটা বিষয়। জ্বালানি নিরাপত্তা স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে সরকারকে প্রচুর পরিমাণে ভর্তুকি দিতে হচ্ছে। গত অর্থ বছরেও বিপুল পরিমাণে ভর্তুকি দিতে হয়েছে, যেখানে আইএমএফের কড়া নির্দেশনা রয়েছে এই খাতে ব্যয় কমানোর। এই অর্থ বছরে সেটা তো দ্বিগুণ হয়ে যেতে পারে। গভর্নমেন্টের খরচ বাড়ছে, কারণ যেহেতু বর্ধিত মূল্যে কিনতে হয়েছে। শুধু যে এলএনজি বর্ধিত মূল্যে কিনতে হয়েছে সেটা না, ডিজেলও অত্যন্ত এক্সপেন্সিভ প্রাইসে কিনতে হয়েছে, কাজে ভর্তুকি বাড়বে। আরেকটি বিষয় হলো বিদ্যুৎ খাতে গভর্নমেন্ট মূল্য সমন্বয় করেছে, ঠিক আছে, কিন্তু আবার পরবর্তীতে গিয়ে যারা মার্জিনাল কনজিউমার, লো এন্ড কনজিউমার, তাদেরটা আবার প্রাইস আগের মূল্য আবার রিভার্ট করেছে আগের মূল্যে। কাজেই ভর্তুকি কমানোর যেই গভর্নমেন্টের পরিকল্পনা ছিল সেটা হয়তো সেভাবে হচ্ছে না বিদ্যুৎ খাতেও। এটা একটা সিগনিফিক্যান্ট চ্যালেঞ্জ, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমাদের শুধুমাত্র মূল্য সমন্বয় করলেই হবে না, ইনএফিশিয়েন্সি যে জায়গাগুলোতে আছে সেটাও দূর করতে হবে। যেমন ধরেন আমাদের অনেক ক্ষেত্রে আমরা প্রপারলি প্ল্যান করতে পারি না। কয়েক মাস আগেও এমন হয়েছে যে কয়লার প্ল্যান্ট বসে আছে কিন্তু সাফিসিয়েন্ট কয়লা নেই, কিন্তু এটা আমাদেরকে বছর শুরুতেই প্রপারলি প্ল্যান করতে হবে যে জ্বালানির কারণে যেন, কয়লার কারণে যেন কয়লার পাওয়ার প্ল্যান্ট বসে না থাকে, সেই জিনিসটা এনশিওর করতে হবে। তা না হলে ক্যাপাসিটি চার্জ আবার কমানো যাবে না। তো সব কিছু মিলে এটাকে এফিশিয়েন্ট একটা জায়গায় নিতে হবে, আর সময়ের সাথে এটাও এনশিওর করতে হবে যে মেরিট অর্ডার ডিসপ্যাচ, সবচেয়ে কম খরচের পাওয়ার প্ল্যান্টগুলো আগে, তারপরে এক্সপেন্সিভের দিকে যাওয়া। আমরা অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে আপনাকে ছোট্ট করে জানতে চাই আপনার কাছে যে ক্যাপাসিটি চার্জ বাবদ প্রতি বছর সরকারকে বিপুল পরিমাণে ভর্তুকি দিতে হচ্ছে। আমরা নীতিগত দুর্বলতা নিয়ে সরকারের কথা বললাম, তাহলে সেটাই আবার বর্তমান সরকার, আগে সরকারের রেখে যাওয়া পলিসি এই সরকারকেও টেনে নিতে হচ্ছে, তাহলে এই সংশোধন বা পরিবর্তনটা কোথায়, কি করা উচিত? দেখুন, ক্যাপাসিটি চার্জ যেটা বেসড অন পাওয়ার প্ল্যান্ট যেগুলো ফসিল ফুয়েল বেস, এগুলোতে থাকে, গ্লোবালি আছে, কিন্তু এখানে প্রশ্নটা হচ্ছে যে কতটুকু যৌক্তিক না, সেটা একটা জায়গা। আরেকটি জায়গা হচ্ছে আমাদের অতীতে যেটা হয়েছে, চাহিদার সাথে সমন্বয় করে প্রকল্প করা যায়নি। সো এই জিনিসটা সামনের দিনগুলোতে খেয়াল রাখতে হবে, কারণ প্রচুর নবায়নযোগ্য জ্বালানি প্রজেক্ট আসবে সামনের দিনগুলোতে। তো সেটা মাথায় রেখে এমনভাবে প্ল্যানগুলো করতে হবে যেন আমাদের আইডল ক্যাপাসিটি খুব বেশি না হয়। অবভিয়াসলি রিজার্ভ মার্জিন কিন্তু বেড়ে যাবে, কারণ নবায়নযোগ্য জ্বালানি যেহেতু ভেরিয়েবল রিনিউয়েবল এনার্জি, রিজার্ভ মার্জিন বাড়বে, কিন্তু ব্যবহারটা এমনভাবে করতে হবে যাতে আমাদের ক্যাপাসিটি পেমেন্টগুলো আমরা মিনিমাম লেভেলে রাখতে পারি। জ্বালানি নিরাপত্তার সার্বিক পরিস্থিতিতে সরকারকে যদি পরামর্শ দিতে বলি, সেই সাথে বেসরকারি প্রতিষ্ঠান আর আমাদের পাবলিক অ্যাওয়ারনেস, তাহলে আপনার পরামর্শ কি থাকবে? দেখুন, একটা তো হচ্ছে যে নিজস্ব গ্যাস, কোনো বিকল্প নাই, নবায়নযোগ্য জ্বালানি বাড়ানোর বিকল্প নাই, প্রাইভেট সেক্টর এবং হাউস হোল্ড যারা আছে তাদেরকে এনকারেজ করা, গ্রামের গঞ্জে যারা আছে রুফটপ সোলার তারা যেন দ্রুততার সাথে করে। আরেকটি বিষয় হচ্ছে এনার্জি এফিসিয়েন্সি সিগনিফিকেন্টলি বাড়ানো এবং কনজারভেশন, ডিমান্ড সাইডে আমরা যারা ব্যবহার করছি প্রত্যেককে সচেতন করা, শ্রেডার এটা রেগুলারলি করা উচিত। সেই সাথে আরেকটি বিষয়, দেখুন নবায়নযোগ্য জ্বালানি তো বাড়বে, তার মানে বিদ্যুৎ বাড়ছে, তো বিদ্যুৎ বাড়তে গেলে ইন্ডাস্ট্রিগুলোর তো সেটা ব্যবহার করতে হবে। ইন্ডাস্ট্রিগুলো আবার তো গ্রিডের বিদ্যুতের উপর সিগনিফিকেন্টলি রিলাই করে না, তাদেরকেও রিলায়েবল বিদ্যুৎ সাপ্লাই দিতে হবে যাতে তারা ইন্ডাস্ট্রির উপর গ্রিডের উপর ডিপেন্ড করে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, ইসলামী ব্যাংক পিএলসি ইনসাইডে আজকের আয়োজনে এটুকুই, সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।